কাঙ্ক্ষিত গণতন্ত্রের ধারায় প্রত্যাশা নিয়ে তাকিয়ে দেশের মানুষ। সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী। দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। সংসদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জুলাই যোদ্ধাদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে ওয়াকআউট বিরোধীদের। আওয়ামী লীগের খুনের সহযোগীর বক্তব্যের প্রতিবাদ, বললেন জামায়াতের আমির। বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ। বিয়ে করে বাড়ি ফেরার পথে বর কনে সহ প্রাণ গেল 14 জনের, 12 জনই এক পরিবারের। ভুলনীতির খেসারতে কমছে নিজস্ব গ্যাস উৎপাদন। তেলের পর্যাপ্ত মজুত সক্ষমতা না থাকা জ্বালানি নিরাপত্তা ঝুঁকির বড় কারণ, মত বিশ্লেষকদের। এবং ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত। ড্রোন হামলায় ফ্রান্সের 6 সেনা আহত। সামরিক ঘাঁটি বন্ধ না হলে আক্রমণ চালিয়ে যাবে ইরান। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে। আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যেতে বিভিন্ন হাসপাতালের সাথে আলোচনা চলছে। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়। বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এদিন রাতে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে হাসপাতালে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্নের যাত্রা। বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। নিহতদের মধ্যে বর কনে সহ একই পরিবারের 12 জন। কিছুক্ষণ আগেও ছিল বিয়ের আনন্দ, আত্মীয় স্বজনের হাসি আর শুভকামনায় ভরা মুহূর্ত, কিন্তু হঠাৎই সেই আনন্দ বদলে যায় শোকে। নতুন জীবনের স্বপ্ন, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই ম্লান সড়ক দুর্ঘটনায়। বাগেরহাটের খুলনা মংলা মহাসড়কের গোনাই ব্রিজ এলাকায় বিকেলে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ধূসর হয়ে যায় পরিবারটির সব স্বপ্ন। বরকনে সহ ঘটনাস্থলেই মৃত্যু হয় 12 জনের। নিহত 9 জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি 4 জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে। নৌ সদস্য সহ আহত অন্তত 5 জনের চিকিৎসা চলছে। কিন্তু যে হাইএক্স গাড়িটা ছিল এটা অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ছিল। তো আমি প্রথমেই ধারণা করে নিয়েছিলাম যে ওই গাড়ির ভিতরে কোনো মানুষ জীবিত আছে কিনা। আফারা মাইক্রোবাসে ছিল আর ওই দিক থেকে বেলাই ব্রিজ নামক স্থানে এই ঘটনাটা ঘটছে। গাড়ির ভিতরে যারা ছিল তারা সবাই মারা গেছে। ওই সময় যারা আর কি মারা গেছেন ওনাদের কোনো স্বজন আমরা খুঁজে পাই নাই। সব ব্রড ডেথ ওইখানেই মারা গেছে, স্পট ডেথ ওইখান থেকে আমাদের এখানে নিয়ে আসছে। নিহতরা সবাই মংলার বাসিন্দা। নৌবাহিনীর বাসটি খুলনার দিকে যাচ্ছিল আর বরযাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মংলা অভিমুখে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে জ্বালানি সংকট এখন এক কঠিন বাস্তবতা। এক সময় নিজস্ব গ্যাসেই চলত পুরো দেশ, কিন্তু সেই স্বনির্ভরতা এখন অতীত। বিগত সরকারের আমদানি নির্ভর ভুল নীতি এবং দেশীয় খনি অনুসন্ধানে স্থবিরতার কারণেই আজ এই বিপর্যয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমদানি করা LNG বা তেলের মজুত সক্ষমতাও এতটাই কম যে আন্তর্জাতিক বাজারে সামান্য বিঘ্ন ঘটলেই দেশে তৈরি হচ্ছে হাহাকার। এছাড়া বিপুল সম্ভাবনা সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। একসময় নিজস্ব উৎস থেকে পাওয়া গ্যাস থেকেই মিটত দেশের চাহিদা, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমদানি নির্ভর নীতি গ্রহণ করায় অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন দিন দিন কমছে। 2017 সালে দেশের খনি থেকে দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় 2750 থেকে 2800 কোটি ঘনফুট। বর্তমানে তা 2000 কোটি ঘনফুটের নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভরতা না বাড়িয়ে পর্যাপ্ত অনুসন্ধান চালালে এই সংকট তৈরি হতো না। পর্যাপ্ত সন্ধানের অভাবে আমাদের যে রিয়েল পটেনশিয়ালিটিটা সেটা আমরা উন্মোচন করতে পারি নাই। সুতরাং এখনও আমরা যদি এই পটেনশিয়ালিটিটা
গণ্য করে এখানে জোরদার অনুসন্ধান কাজ করি, তাহলে এই সম্ভাবনা আছে যে এখান থেকে বড় আকারে গ্যাস সম্পদ বার হয়ে আসতে পারে। এছাড়া আমদানি করা গ্যাস এবং এলপিজি মজুদ সক্ষমতাও প্রায় শূন্য। আমদানিতে সামান্য বিঘ্নই এই খাতে সংকট তৈরি করে। এছাড়া জাপান সহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা 1 বছরের বেশি হলেও দেশে তা 1.5 মাসেরও কম। বাংলাদেশকে 3 থেকে 6 মাসের একটা স্টোরেজের ব্যবস্থা করতে হবে এলএনজি আর ডিজেলের। আমরা সেই স্টোরেজের দিকে কিন্তু কোনো রকমের ব্যবস্থা নিই নাই। শুধু তাই নয়, দেশের 97 থেকে 98% জ্বালানি এখনো জীবাশ্ম নির্ভর। ফলে প্রচুর সম্ভাবনা থাকলেও নবায়নযোগ্য জ্বালানির সুবিধা নিতে পারছে না দেশ। চ্যালেঞ্জগুলোর কথা আমরা গত বছর আলোচনা করলাম, গভর্নমেন্টের যে প্রোগ্রাম ছিল ইন্টারিম গভর্নমেন্টের। তো সেই চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে এই গভর্নমেন্ট যদি নতুন করে প্রোগ্রামটা ডিজাইন করে তাহলে হয়তো সেটা বাস্তবায়নযোগ্য। আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে এবং দ্রুততার সাথে করতে হবে। করোনা এবং ইউক্রেন যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের সংঘাতে আবারও উঠে এসেছে দেশের জ্বালানি নিরাপত্তাহীনতার চিত্র। সংকট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কাগজ কালির অভাবে ছাপানো যাচ্ছে না নতুন নকশার নোট, যে কারণে আসছে ঈদে বিনিময় করা যাচ্ছে না নতুন টাকা। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে কাগজ কালির কোনো সংকট নেই। এমন পরিস্থিতিতেও নতুন নোট ঠিকই পাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা, বেশি দামে মিলছে ফুটপাতেও। এমন নৈরাজ্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। ঈদ এলেই প্রিয়জনকে নতুন টাকায় সালামি দেওয়া আবহমান বাংলার অনেক পুরনো সংস্কৃতি। জাকাত, ফিতরা, সালামি এবং স্বজনদের হাতে নতুন টাকা তুলে দেওয়ার আনন্দই আলাদা। একটা উৎসবের আমেজ তৈরি হয়, কয়েক গুণ বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। ঈদ সালামি হিসেবে নতুন নোট বেশ জনপ্রিয়। প্রতি বছর 2 ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার নতুন নোটের চাহিদা তৈরি হয় বাজারে, আর তা বিনিময় করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে কাগজ কালির সংকটের কথা বলে এবারও নতুন নোট না ছাপানোর ঘোষণা নিয়ন্ত্রক সংস্থাটির। চাহিদা মোতাবেক আমরা সেভাবে নোট সরবরাহ করতে পারছি না, কারণ যে সকল প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এই কাগজ, কালি এবং সিকিউরিটি থ্রেড সংগ্রহ করি, তাদের কাছ থেকে আমরা যে পরিমাণ সাপ্লাই আমাদের দরকার সেই পরিমাণ সাপ্লাই পাচ্ছি না। আমাদের যে দীর্ঘদিনের একটা রেওয়াজ ছিল যে ঈদ উপলক্ষে আমরা নতুন নোট বাজারে ছাড়বো, আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বলছে, ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার অংশ হিসেবে নতুন নোট ছাপানো কমিয়েছে টাকশাল। তবে কাগজ কালি সরবরাহকারীরা দিচ্ছেন ভিন্ন তথ্য। আন্তর্জাতিক বাজারে সংকট বলা যাবে না, এই বাজারকে ফলো করেই তো আপনি আপনার প্রকিউরমেন্ট প্ল্যানটা করবেন, তাই না? আমরা সবগুলো একেবারে যে সময়ে দেওয়ার কথা ছিল আমরা সেই সময় সাপ্লাই করেছি। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিটি কার্যাদেশের বিপরীতে নির্দিষ্ট সময়েই তারা কাগজ ও কালি সরবরাহ করেছে। আন্তর্জাতিক বাজারেও তেমন কোনো ঘাটতি নেই। সংশ্লিষ্টদের প্রশ্ন, তাহলে এই সংকট কি কৃত্রিম? এদিকে সাধারণ মানুষ না পেলেও নতুন নোট ঠিকই পাচ্ছেন ব্যাংকাররা। এমন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংককেই দায়ী করছে বিশ্লেষকরা। কাগজ নাই, কলম নাই, কালি নাই, তার জন্য টাকা ছাপাইতে পারেনি, এটা একদম হাস্যকর একটা আর্গুমেন্ট। দিস ইজ কমপ্লিটলি সেন্ট্রাল ব্যাংক ম্যানেজমেন্ট ইনএফিশিয়েন্সি। ক্যাশলেস সোসাইটি করতে গেলে সর্বপ্রথম কাজ হচ্ছে মানুষের এই স্পেন্ডিং বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকারদের মাধ্যমে শুরু হোক, তাহলে মানুষের বুঝবে যে না, আসলে যারা এটা করতে আগ্রহী তারা তো নিজেরাই করতেছে, তা আমি কেন করবো না, তাই না? যে কোনো নোট নির্ধারিত মানের অধিক মূল্যে বিনিময় করা আইনত অপরাধ, কিন্তু ফুটপাতে সবার সামনেই চলে এই বেআইনি কাজ। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে এবারের ঈদ যাত্রায় সড়ক পথে সিরাজগঞ্জ হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে স্বস্তি মিলবে। শেকড়মুখী মানুষের চাপ বাড়ার আগেই শেষ হয়েছে ঢাকা বগুড়া মহাসড়কের অবশিষ্ট নির্মাণ কাজ। খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের 2টি লেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসন ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে এবং জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু ও সেতুটির পশ্চিম পাড়ের 22 কিলোমিটার সংযোগ মহাসড়ক। এই মহাসড়কটি পার হয়ে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া, পাবনা ও বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। 22 কিলোমিটারের এই মহাসড়কে প্রতিদিন চলাচল করে 20 থেকে 22 হাজার গাড়ি। ঈদ মৌসুমে যান চলাচল বেড়ে দাঁড়ায় প্রতিদিন 48 থেকে 50 হাজারে। ফলে এই মহাসড়কে ঈদ যাত্রায় দুর্ভোগ চিরপরিচিত ঘটনা। এবার মহাসড়কটি 4 লেনে উন্নীত হওয়া, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ, ঢাকা বগুড়া মহাসড়ক 4 লেনের কাজ শেষ হওয়ায় স্বস্তি মিলবে ঈদ যাত্রায়। আগে মনে করেন রাস্তায় কাম কাজ ছিল, এখন একটু কম আছে। রাস্তাঘাট ইনশাল্লাহ এবার যানজট কম থাকবে। ফ্লাইওভার এবং রাস্তার বিভিন্ন সংস্কারের কাজ হচ্ছে, সেই কাজগুলো যদি দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় তাইলে আমার মনে হয় না সিরাজগঞ্জে কোনো যানজটের সৃষ্টি হবে। ঘরমুখ মানুষ নির্বিঘ্নে তাদের ঘরে ফিরতে পারবে। এবং 800 বছর যে মানুষ ঈদ করছে তার সাথে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ভালো ঈদ হবে। এই পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানবাহন ও যাত্রী নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ঈদকে সামনে রেখে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনকল্পে আমরা বিভিন্নমুখী পদক্ষেপ হাতে নিয়েছি। প্রথমত আমরা আমাদের বিভিন্ন ট্রাফিকে ফোর্স বৃদ্ধি করে দিয়েছি। সড়ক শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তার ক্ষেত্রে 2 ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। মহাসড়কের অধিকাংশ কাজই শেষ করা হয়েছে, বাকি কাজও দ্রুত শেষ করা হবে বলে জানান প্রকল্প কর্মকর্তা। ঈদের আগে আমরা আমাদের যে র্যাম্বি, যেটা বগুড়া থেকে যে ঢাকা যেত সেটা চালু করে দিয়েছি। এছাড়াও ঢাকা থেকে যে বগুড়াগামী লেনটা, এটার আমরা অর্ধেক চালু করে দিব। তো আশা করা যায় এবারের ঈদ সংখ্যামুক্ত হবে, ট্রাফিক জ্যাম থাকবে না এবং উত্তরের বাসীরা খুব সুন্দরভাবে বাড়ি যেতে পারবে। ঈদযাত্রা নিরাপদ করতে সিরাজগঞ্জের মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ঈদ উল ফিতর ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশে অধ্যুষিত পেটারসন ও আটলান্টিক সিটিতে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা, প্রসাধনী কিংবা শিশুদের জামা সব মিলিয়ে জমজমাট প্রবাসী বাংলাদেশিদের ঈদের বাজার। রাজ্যটির বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন দোকান থেকে শুরু করে ঈদ বাজার উপলক্ষে আয়োজিত অস্থায়ী ঈদ মেলা, সব জায়গাতেই এখন প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের উপচে পড়া ভিড়। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পেটারসন সিটির ফায়ারম্যান হলে ইভেন্ট ইউএসএ আয়োজিত ঈদ মেলা এবং আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ঈদ বাজার জমজমাট ঈদ মেলা। এসব মেলায় দেশীয় পোশাক, গহনা, সুগন্ধি, হস্তশিল্প ও পরিবেশ বান্ধব নানা পণ্যের পসরা সাজিয়েছেন প্রবাসী উদ্যোক্তারা। বাংলাদেশি ভাই বোনদের সুবিধার জন্য প্রতি বছর আমি 2 দিনের ঈদ বাজার আয়োজন করি। এখানে সবাই এসে কেনাকাটা করে। স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ঈদ মেলা এবার সাকসেস হয়েছে। আমরা আপনার অনেক লোক হয়েছে, এখানে কেনাকাটা হচ্ছে। এসব মেলায় এক ছাদের নিচে নানা ধরনের দেশীয় পণ্য পাওয়া যাওয়ায় ক্রেতাদের আগ্রহ চোখে পড়েছে। তবে বিক্রেতারা বলছেন দর্শনার্থী থাকলেও প্রত্যাশা অনুযায়ী বিক্রি কম, তবুও সন্তুষ্ট তারা। আমরা সবাই শপিং করতে আসছি ঈদ উপলক্ষে, খুব সুন্দর হচ্ছে। এত মানুষের সমাগম ঈদ উপলক্ষে, মানে আমরা বিশেষ করে আমার এখানে আমার আলমারি যেটা এখানে আলহামদুলিল্লাহ গতকালকের তুলনায় আজকে অনেক বেশি মানুষ। শতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন, তাদের বেশিরভাগই নারী উদ্যোক্তা। মেলা দুটিতেই বাংলাদেশি নকশার শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, ফতুয়া, মেয়েদের পোশাক সহ নানা ধরনের পণ্যের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসে। আমরা এখানে বাংলাদেশ থেকে এই জনপ্রিয় ব্র্যান্ডটা নিয়ে আসছি। এখন প্যাটারসনে আপনারা সবাই ফুলকলির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। স্মল বিজনেস ওনার যারা আছে তাদের জন্য, তাদেরকে নিয়ে এই আয়োজনটা করতে, যে লোকাল বিজনেস ওনাররা এটার মাধ্যমে উপকৃত হবেন। আয়োজকরা জানান ঈদের আগে এসব আয়োজন দেশীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। একই সঙ্গে ক্রেতারাও এক জায়গায় নানা ধরনের দেশীয় পণ্য দেখার ও কেনার সুযোগ পাচ্ছেন। ডিবিসি নিউজ ডেস্ক। দেশ ফিরল কাঙ্ক্ষিত গণতন্ত্রের ধারায়, বললেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদকে অর্থবহ করার আহ্বান জানিয়ে বলেন, এই সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। বৃহস্পতিবার সকাল 11টা 5 শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। নবযাত্রায় সংসদীয় শাসন ব্যবস্থার ধারায় প্রত্যাবর্তন করে দেশ।
নির্ধারিত সময়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা। স্পিকারহীন সংসদের কার্যক্রম শুরু হয় প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্য দিয়ে। ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদ, শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই আন্দোলনে নিহতদের। দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অবদানের জন্য স্মরণ করেন প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। পরে শুভেচ্ছা বক্তব্যে সরকার প্রধান বলেন, এই সংসদের প্রতি দেশবাসীর প্রত্যাশা অনেক। সংসদকে অর্থবহ করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশ পরিচালনায় চান সবার সহযোগিতা। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করি। রিফাত তাসনৌভা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উল্লেখ করে দলটির পতনে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সাথে তিনি জুলাই গণ অভ্যুত্থানকে গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে এত ভূমিকা রাখাদের প্রতি কৃতজ্ঞতা জানান। আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল উল্লেখ করে বিএনপির দুর্নীতি বিরোধী অবস্থানের প্রশংসা করেন রাষ্ট্রপতি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ। দেশের উন্নয়নে বিএনপির নানা পদক্ষেপের কথা তুলে ধরে এই সরকারের নেতৃত্বে সামনে এগিয়ে যাবার প্রত্যাশাও করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের নিয়ম অনুযায়ী নতুন সংসদের শুরুর দিনে জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনও বৃহস্পতিবার সংসদে ভাষণ দিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 11টায় সংসদ বসলেও রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করেন দিনের কার্যসূচির শেষ দিকে বেলা 3:30টার পর। তবে স্পিকার সংসদে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দিলেই সাথে সাথে বিরোধিতা করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন, চলে হট্টগোলও। সংসদে রাষ্ট্রপতি আসার পরও চলে এই পরিস্থিতি। নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্পিকার। রাষ্ট্রপতির ভাষণ শুরু হলেই ওয়াকআউট করে বিরোধী দল। রাষ্ট্রপতি তার ভাষণের শুরুতেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রাষ্ট্রপতি বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। কৃতজ্ঞতা জানান ফ্যাসিবাদ নির্মূলে ভূমিকা রাখা সবার প্রতি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে তার পতনে গণতান্ত্রিক যাত্রা শুরু হয় বলে মন্তব্য করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল উল্লেখ করে বিএনপির দুর্নীতি বিরোধী অবস্থানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসাবে স্বীকৃতি পায়।
তিনি বলেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। তুলে ধরেন প্রতিরক্ষা বাহিনীকে রাজনীতি মুক্ত করার বর্তমান সরকারের অবস্থানের কথা। বর্তমান সরকার মনে করে সুশৃঙ্খল রাজনীতি মুক্ত ও যুগ উপযোগী সক্ষমতায় গড়ে ওঠা প্রতিরক্ষা বাহিনী কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। বিএনপি সরকারের দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কূটনৈতিক পদক্ষেপ, সন্ত্রাস ও উগ্রবাদ দমন সহ নানা কর্মপরিকল্পনার কথা ছিল রাষ্ট্রপতির ভাষণে। এবারও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির প্রবেশের ঘোষণায় আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান জামায়াত জোটের এমপিরা। হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বেরিয়ে যান তারা। বিরোধী দল বলছে, ফ্যাসিবাদের সাথে জড়িত কেউ এই সংসদে বক্তব্য দিতে পারেন না। জুলাইয়ের সাথে গাদ্দারি মেনে নেওয়া হবে না। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। হাতে ছিল প্লাকার্ড, তাতে লেখা জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, বিশ্বাসযোগ্যতা বন্ধ করো সহ নানা স্লোগান। রাষ্ট্রপতি। এর মধ্য দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন রাষ্ট্রপতি। হইচইয়ের মধ্যেই শুরু করেন বক্তব্য। এরপর ওয়াকআউট করে বিরোধী দল। সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাইরে এসে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সময়ে খুনের সহযোগী ছিলেন রাষ্ট্রপতি। বিরোধিতার পরও সংসদে তিনি বক্তব্য দেওয়ায় বেরিয়ে এসেছেন তারা। আগামীতে সংসদে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আগামীতে এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং মেনে নেব না। এর আগে সংসদে তিনি বলেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো এই সংসদ যেন কারো চরিত্র হরণের কেন্দ্রবিন্দু না হয়। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এতে প্রস্তাব করেন মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, ওসমান হাদি, আবরার ফাহাদ সহ আরও কয়েকজনের নাম। ফ্যাসিবাদ ও এর দোসরমুক্ত সংসদের প্রত্যাশা জানান তারা। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তার শূন্যতার অনুভূতি প্রকাশ করেন। এছাড়া সংসদীয় গণতন্ত্র পুনরুত্থানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। এ সময় শোক প্রস্তাবে যুক্ত করা হয় ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত ইসলামীর ৬ জন এবং বিএনপির ১ নেতার নাম। ফ্যাসিস্ট আমলে সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু না করে একদলীয় সার্কাসে পরিণত করা হয় বলে অভিযোগ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। দিনের কার্যসূচি অনুসারী এখন শোক প্রস্তাব। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে দিনের কর্মসূচি অনুযায়ী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী সহ ৩১ জনের স্মরণে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। শোক প্রস্তাব ও শহীদ জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। জুলাই শহীদদের রক্তের ঋণে সারা বাংলাদেশের মানুষ এই সংসদ আবদ্ধ। এই সংসদকে জুলাই শহীদদের রক্তের ঋণকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। এই জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই জুলাই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসাবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তার শূন্যতার কথাও বলেন অনেকে। আজকে জাতীয়তাবাদী শক্তি যেখানে দাঁড়ানো, মৃত দেশনেত্রী খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। স্বাধীনতা উত্তর প্রজন্মের আমাদের অনেকেরই তাকে দেখে বড় হবার সুযোগ হয়েছিল। এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে আমাদের মধ্যে নেই। এছাড়া সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এমপিরা। ফ্যাসিস্ট সরকারের সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু না করে একদলীয় সার্কাসে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন তারা। সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের পাশে থেকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা যেন সেই মন্ত্রীকে হত্যা করার জন্য ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র তাদের টিকতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছিলেন। স্পিকার তার বক্তব্যে বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন। 1 মিনিট নীরবতা, তারপর মোনাজাত। আলোচনার পর সংসদ সদস্যরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন ধর্মমন্ত্রী। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বিতর্কিত নির্বাচন, একতরফা সরকার আর গৃহপালিত বিরোধী দলের কারণে প্রায় অকার্যকর ছিল জাতীয় সংসদ। জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতার পালা বদলে অন্তর্বর্তী সরকারের পথ পেরিয়ে নির্বাচনের মাধ্যমে 20 মাস পর শুরু হলো কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। আর এতে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে সংসদে। প্রথম অধিবেশনের প্রথম দিন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ সহ ছিল 7টি বিষয়। ফাল্গুনের নরম বাতাস, সঙ্গে রৌদ্রকরজ্জ্বল আকাশ, যার ছায়ায় আরো বেশি ঝকঝকে সংসদের সবুজ চত্বর। নতুন এক রাজনৈতিক আভা। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে আভার পুরো স্ফুলিঙ্গ দিয়েই শুরু নতুন সংসদের প্রথম অধিবেশন, যেখানে রচিত হবে মানুষের মর্যাদা, ন্যায় বিচার, আশাহীনের আশা আর সমতার কথা। এমন প্রয়াসেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুরু। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। স্পিকার না থাকায় সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি করে শুরু হয় সংসদের কার্যক্রম। জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কে স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। এরপর হাফিজউদ্দিন আহমদকে স্পিকার আর কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। পরে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি করে বিদায় নেন খন্দকার মোশাররফ হোসেন। আজকের জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এরপর সংসদীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 এর দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। এর মধ্যে আছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ। এসব যাচাই বাছাই করে সংসদে সুপারিশ দিতে গঠন করা হয় বিশেষ কমিটি। প্রাণ দিয়েছে
পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি কর্ম কমিশনের 2024 সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। প্রথম দিনের অধিবেশনে গঠন করা হয়েছে কার্য উপদেষ্টা সহ 5টি সংসদীয় কমিটি। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তবে উত্তাপ ছড়ায় দিনের কর্মসূচির শেষ দিকে। সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময় হট্টগোল করে বেরিয়ে যান জামায়াত জোটের এমপিরা। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি এখন সংসদ কক্ষ থেকে প্রস্থান করছেন। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয় 2024 সালের 3রা জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন। এরপর ছাত্র জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ এগিয়ে নেওয়ার পর 12 ফেব্রুয়ারি একই সাথে হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। একদিকে এবারের জাতীয় সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা সহ যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে 76%ই নতুন। অন্যদিকে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটেই মূলত এই সংসদ, যে কারণে এই সংসদকে ব্যতিক্রমী সংসদ বলা হচ্ছে। আবার গণভোটের পরিপ্রেক্ষিতে আছে সংস্কার ইস্যু, আলোচনা হবে, বিতর্ক হবে। সর্বোপরি সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ, এমনটাই চাওয়া সবার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের 2 মন্ত্রী ও প্রতিমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর 2টি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আহমেদ আজম খান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আর প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়েও দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদের স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা 3 আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বিএনপির নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। স্পিকার হওয়ার পর মন্ত্রী ও দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। আর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা 1-এর সংসদ সদস্য কায়সার কামাল। তিনি ছিলেন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে। সরকার এখন মন্ত্রী আছেন 25 জন আর প্রতিমন্ত্রী 23 জন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। রিফুয়েলিং বিমান KC-135 মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালে পশ্চিম ইরাকের আকাশে দুর্ঘটনার শিকার হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। প্রাথমিকভাবে জানানো হয়েছে এটি শত্রুপক্ষের হামলা বা ফ্রেন্ডলি ফায়ারের কারণে ঘটেনি। এ ঘটনায় 2টি বিমান যুক্ত ছিল। একটি বিমান নিরাপদে অবতরণ করেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরাকের এরবিল অঞ্চলে ড্রোন হামলায় আহত হয়েছেন ফ্রান্সের 6 সেনা। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ না করলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। অজ্ঞাত স্থান থেকে দেয়া মোস্তফা খামেনির আনুষ্ঠানিক ভাষণ প্রচার করে ইরান রাষ্ট্রীয় টেলিভিশন, যেখানে তিনি আরও বলেন প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্ব বজায় রাখতে চায় তেহরান। এছাড়া ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। খামেনি আরও জানান হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানি সর্বোচ্চ নেতা তার ভাষণে মিনাব শহরে স্কুলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত মেয়েদের কথা স্মরণ করেন এবং যুদ্ধে নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের রক্তের প্রতিশোধ নেবার প্রত্যয় জানান। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।